লেবু পর্ব 11। বিপ বিপ শব্দ কানে আসছে। দৃষ্টি তার অতিরিক্ত ঝাপসা, তবুও চোখ দুটো আশেপাশে বুলিয়ে দেখল সাবা। এক একটা নিঃশ্বাস যেন এক একটা যুদ্ধের সমান। সাবা নড়ার চেষ্টা করল, কিন্তু তিল পরিমাণ নড়তে পারল না। তার শরীরটা যেন কেউ বেঁধে রেখেছে অদৃশ্য শিকল দিয়ে। সেই সঙ্গে কাঁধে আর বুকে অনুভব হলো তীব্র ব্যথা। ভারী নিঃশ্বাস তার ঠোঁট দুটো থেকে বেরিয়ে এলো। নীলচে একটা আলো তার আবছা দৃষ্টি ভেদ করে চোখে এসে লাগলো। বড় বড় সাদা দেয়াল, হালকা নীল পর্দা, অচেনা কতগুলো যন্ত্রপাতি, সবই এলো চোখের সীমানায়। দৃষ্টির মতো সবার মস্তিষ্কেও আবছা একটা ঘোর। কিছু ভাবার ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে। অন্য সময় হলে হয়তো তার মনে প্রশ্ন জাগত, আমি কোথায়? আজ তাও জাগলো না। হঠাৎ ঝড়ের গতিতে একটার পর একটা দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। সেই জন্যেই শোধ তুলল। শোধ এখনো তুলেনি তো, এখন তুলব। বিকট শব্দ, অসহনীয় ব্যথার, রক্তের চারপাশ তলিয়ে যাওয়া, তার মাটিতে লুটিয়ে পড়া। সাবার এক একবার সন্দেহ হলো নিজের অস্তিত্বের ওপর। সে কি আদৌ বেঁচে আছে? এটা কি তার চিরচেনা পৃথিবী, নাকি ভিন্ন কোনো জগৎ? আর কিছুই ভাবতে পারল না সাবা। চিন্তা ভাবনার ক্ষমতাবোধ হয় সত্যিই সে হারিয়ে ফেলেছে। সত্যিই বোধ হয় এটা ভিন্ন কোনো এক জগৎ। আবারও বন্ধ হয়ে গেল তার চোখ দুটো। ভিআইপি লাউঞ্জ থেকে সরাসরি সাবার আইসিইউর দরজা। সেদিকেই জহুরি দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে শাবকাত। গত 3 দিন ধরে ওই দরজাটার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুতেই শান্তি খুঁজে পায়নি সে। সাবাকে কাছ থেকে আরও একবার দেখার সুযোগ পেয়েছিল। দূর থেকে দেখলে না পেলেও মনটা সর্বক্ষণ তার চিন্তাতেই ডুবে আছে। শাবকাত হঠাৎ লক্ষ্য করল আইসিইউর বাইরে শোরগোল বেড়েছে। ডক্টর আফরোজা নিচতলা থেকে এসে ব্যস্ত পায়ে প্রবেশ করলেন। একটু পরপর কয়েকজন নার্স ভেতরে প্রবেশ করছে, আবার বেরিয়ে কোথাও যেন যাচ্ছে। কিছুক্ষণ পর ফিরে এসে আবারও প্রবেশ করছে আইসিইউর ভেতরে। চিন্তার শুকনো রেখা ফুটে উঠল শাবকাতের কপালে। শাবকাত তড়িৎ গতিতে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, পা বাড়ালো আইসিইউর দিকে। ততক্ষণে ভেতর থেকে বেরিয়ে এলো একজন নার্স। তার চোখে মুখে উদ্বেগ এবং উৎকণ্ঠা। ডক্টর আর নার্সদের আকম্বিক এই ব্যস্ততায় শাবকাতের বুকে নিমিষেই ঝড় তুলল। সাবা ঠিক আছে তো? ডক্টর তো বলেছিল মেয়েটা এখন শঙ্কামুক্ত। তাহলে এই ছোটাছুটি কিসের ব্যস্ততার? সাবা গুলিবিদ্ধ হয়েছে আজ 4 দিন হলো। 4 দিন আগেই শেষ স্বাভাবিক নিঃশ্বাস ফেলেছিল শাবকাত। 4 দিন ধরে তার প্রত্যেকটা নিঃশ্বাস পাথর সমান ভারী। এক একবার সেই নিঃশ্বাস বুক থেকে বেরিয়ে আসার সঙ্গে একটু একটু করে ক্ষতবিক্ষত করে তুলছে যেন ভেতরটাকে। শাবকাত উদ্বিগ্ন গলায় কিছু জিজ্ঞেস করার আগেই সেই নার্স ব্যস্ত ভঙ্গিতায় বলল, ম্যামের জ্ঞান ফিরেছে। উনি খুব ভয় পাচ্ছেন। হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আপনি তাড়াতাড়ি আসুন। একই সঙ্গে কত শত অনুভূতি যে স্পর্শ করল শাবকাতকে, সে নিজেই বুঝে উঠতে পারল না। সাবার জ্ঞান ফেরার স্বস্তি, তার ভয়ে উদ্বেগ, দু চোখ ভরে তাকে দেখার আকুলতা, এক এক অনুভূতির এক এক তীব্রতায় দিশেহারা হয়ে গিয়েও নিজেকে সামলে নিল শাবকাত। তার হৃদস্পন্দন এক লাফে বেড়ে গেছে, টের পাচ্ছে শাবকাত। তবুও বাড়ন্ত হৃদস্পন্দনকে শান্ত করার কোনো প্রয়াস তার মাঝে নেই।
আইসিইউর ভেতরে পা রাখতেই সাবকাতের চোখ গেল সাবার দিকে। ব্যস্ত ভঙ্গিতায় হাঁটতে থাকা নার্স বা মনিটরের দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে থাকা ডক্টর কোনো কিছুতেই দৃষ্টিপাত করার প্রয়োজন বোধ করল না। লম্বা লম্বা পা ফেলে সাবার বেডের পাশে গিয়ে দাঁড়ালো সাবকাত। মেয়েটার আধবোজা চোখ দুটো তীর তীর করে কাঁপছে, একটু পর পর এদিক সেদিক তাকাচ্ছে। মনিটরে বিপের ঊর্ধ্বগতি তার বাড়ন্ত হৃদস্পন্দনের জানান দিচ্ছে। সাবার চোখ দুটো সাবকাতের ওপর পড়তেই বন্ধ হয়ে গেল তার সকল অস্থিরতা। সাবকাত সাবাকে শান্ত করবে কি, নিজেই কেমন অশান্ত হয়ে পড়ল মুহূর্তেই। আজ কতদিন পর এই চোখ দুটো দেখছে সে। সাবকাতকে দেখে সাবার ভয় কমলো না বাড়লো ঠিক বোঝা যাচ্ছে না। বেড়ে যাওয়াই তো কথা। যে অবস্থায় সে জ্ঞান হারিয়েছিল সে অবস্থায় সাবকাতই তো ছিল তার সব থেকে বড় ভয়ের কারণ। সাবা হয়তো মনে মনে ভাবছে এই খারাপ মানুষটা এই মুহূর্তে তাকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার জন্যে শাস্তি দেবে। ভয় পেলেও চোখ দুটো সরিয়ে নিল না সাবা। বুঝেও ফেলল না, কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল সাবকাতের দিকে। যে মানুষটাকে সে ভয় পাচ্ছে হয়তো তার মাঝেই আবার দেখতে পাচ্ছে ভরসার ক্ষীণ আলো। সাবকাত সাবার বাম হাতটা আলতো করে ধরল। দাঁড়িয়ে থেকেই তার কপালের ওপর ঝুঁকে নিজের ঠোঁটের শীতল স্পর্শ দিল। এই পুরুষের কাছ থেকে এমন গাঢ় স্পর্শ আগেও একবার পেয়েছিল সে। সেদিন যেমন অস্বস্তি লাগেনি আজও লাগলো না। অবশ্য অস্বস্তি কিংবা অন্য যে কোনো অনুভবের পর্যায়ে সে নেই। সাবকাত সাবার কানের কাছে কম্পিত কিন্তু নিচু গলায় বলল, সাবা, কোনো ভয় নেই তোমার, আমি আছি তো। কি অদ্ভুত ব্যাপার, যে মানুষটার কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য সাবা জীবনের ঝুঁকি নিল, আজ সেই মানুষের উপস্থিতিই তাকে স্বস্তি দিচ্ছে, ভয় পেতে দিচ্ছে না। বিচিত্র এক ঘোরের মাঝে ডুবে আছে সাবা। এই ঘোরে সাবা পৃথিবীকেই এতক্ষণ বিপজ্জনক বলে মনে হচ্ছিল। চোখ বুঝতেও করছিল মারাত্মক ভয়, কিন্তু সাবকাত পাশে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভয়গুলো সব পালিয়ে গেল ভয় পেয়ে। সাবা জানে চোখ বুঝলেও এখন নিরাপদে থাকবে সে। চোখ দুটো বন্ধ হয়ে গেল সাবার। মিনিট দশেকের মধ্যে আবারও স্বাভাবিক হয়ে গেল তার শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দনের গতি। ডক্টর নার্সরা চলে গেল। সাবকাত আরও বেশ কিছুক্ষণ রইল মেয়েটার সঙ্গে। পুরোটা সময় তার হাতটা আলতো করে ধরে রেখে তার মায়া ভরা মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে। এই মেয়েটার ক্ষমতা যে কতটা প্রবল সে নিজেও জানে না। পাহাড়ের ন্যায় দৃঢ় সাবকাতকে মোমবাতির মতো গলিয়ে দেওয়ার ক্ষমতা সে রাখে। অনুভূতিহীন যন্ত্রের অনুরূপ সাবকাতকে অনুভূতির মাতাল করা হাওয়ায় ভাসিয়ে পাগল করে তোলার ক্ষমতা সে রাখে। সাবার ভেন্টিলেশন খুলে নেওয়া হলো আরও 2 দিন পর। নিজে থেকেই স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস চালাতে পারছে সে। জ্ঞান ফিরলেও 2 দিন ধরে ঘোরের মধ্যেই আছে। আজ সাবাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। যদিও এখনো সম্পূর্ণ জ্ঞান তার নেই। চোখ মেলে দুর্বল দৃষ্টিতে এদিক ওদিক তাকানো ছাড়া আর কিছুই করতে পারছে না। আসার কথা হলো তার মস্তিষ্কে সচলভাবে কাজ করতে পারছে। ডক্টররা সকালবেলা 2-1টা প্রশ্ন করায় মাথা নেড়ে উত্তর সে দিতে পেরেছিল। পরিবারের মানুষেরা সাবার সঙ্গে দেখা করেছে, হাতে হাত রেখে আশ্বাস দিয়েছে, আমরা তোমার কাছেই আছি। যদিও সাবা সাড়া দিতে পারছে, তবুও তাকে কেউ বেশ কিছু জিজ্ঞেস করেনি। তার মস্তিষ্কে চাপ সৃষ্টি করে এমন কাজ করা যাবে না। ওই গুলি দুটোতে সাবার শরীর যেমন ভেঙে পড়েছে মস্তিষ্কও। এমন ঘটনায় মস্তিষ্কে প্রচণ্ড শক পায়।
স্বাভাবিক হতে তাদের অনেকটা সময় লাগে। সাবা তো তবুও সাড়া দিতে পারছে, চোখ মেলে তাকাচ্ছে। অনেক সময় রোগী এই প্রচণ্ড শকে সাড়াই দিতে পারে না। অনেকটা সময় লাগবে মেয়েটার পুরোপুরি সুস্থ হতে। এই মাসটা তার হসপিটালেই কাটবে। সামনের মাসেও বাড়ি ফিরতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা ডক্টররা দিতে পারেনি। সকাল থেকে সাবার পাশে ফাহমিদা বেগম ছিলেন, যদিও পুরোটা সময় সাবা ঘুমিয়েই কাটিয়েছে। ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। সাবকাত ফাহমিদা বেগমকে বিশ্রামের জন্য বাড়িতে পাঠিয়ে দিল। পরিবারের সকলেই দিনের কোনো না কোনো সময় বাড়িতে যাচ্ছে বিশ্রাম নিতে। ফ্রেশ হয়ে আবারও ফিরে আসছে হসপিটালে। যাচ্ছে না কেবল সাবকাত, আর অফিস যে কাকে বলে তার আদৌ মনে আছে কিনা সন্দেহ। আতিয়া আলম প্রথম প্রথম তাকে বাড়িতে পাঠানোর চেষ্টা করেছিলেন, এখন হার মেনে হাল ছেড়ে দিয়েছেন। বেশ বুঝতে পারছেন পুত্রবধূ সুস্থ হলেই তার নাছোড়বান্দা পুত্র বাড়ি ফিরবে। ফাহমিদা বেগম চলে যেতেই সাবার বেডের পাশে থাকা চেয়ারটায় নিঃশব্দে বসল। সাবার জ্ঞান ফেরার পর থেকে এই প্রথম তাকে জাগ্রত অবস্থায় পাওয়া গেল। সাবকাত আলতো স্পর্শে একটা হাত রাখলো সাবার কপালে, মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ সাবাও প্রশান্তিতে চোখ বন্ধ করে রইল। হঠাৎ সাবকাতের চোখে পড়ল ব্যান্ডেজের আড়ালে লুকিয়ে থাকা সাবার বুকের ওপরের দিকে ক্ষত চিহ্নটা। সাবকাত আলতোভাবে দুটো আঙুল বোলালো ব্যান্ডেজের এক প্রান্তে। এই স্পর্শে হঠাৎ মৃদু শিউরে উঠল সাবা। সাবকাত নীরবতা ভঙ্গ করে নরম সুরে বলল, ব্যথা লাগে। সাবা কয়েক মুহূর্ত পর দুর্বলভাবে নাসূচক মাথা নাড়ল, ফের চোখ দুটো বুজে ফেলল। তার আগেই শুনতে পেল সাবকাতের ডাক, সাবা। সাবা তাকালো সাবকাতের চোখের দিকে, অবক্ত কত শত কথা যে ওই চোখ দুটোয় ফুটে উঠেছে সে কথা উপলব্ধির পর্যায়ে সাবা নেই। তবুও কথাগুলো যেন এসে সাবা বাঁধল তার বুকের ভেতরে। এত ঘৃণা করো আমাকে? সাবকাতের কণ্ঠে একরাশ অভিমান, একরাশ আক্ষেপ। দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী সাবকাত আলমের কণ্ঠে এই তীব্র কম্পন আগে কেউ কখনো শোনেনি। সাবা কাঁপা কাঁপা দৃষ্টিতে তাকিয়ে রইল সাবকাতের দিকে। সাবার দুটো চোখ একসঙ্গে ফুটে উঠেছে অনুতাপ আর ভয়। তাদের অগ্রাহ্য করে সাবকাত নরম স্পর্শে সাবার হাতটা ধরে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, খুব কষ্ট হয় না আমার সাথে থাকতে? দম বন্ধ লাগে? আসলেই তো সাবা তার সঙ্গে থাকতে দম বন্ধ লাগতো বলেই তো এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সাবকাতের অভিমানী এ কণ্ঠে সেই কথা বড্ড বেমানান, যন্ত্রণাদায়ক। সাবকাত মলিন হাসি হেসে সাবার কপালে চুমু খেলো, ক্ষীণ গলায় বলল, থাক, এত কষ্ট আর পেতে হবে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপর আমি নিজে তোমাকে মুক্তি দেব। সাবা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল সাবকাতের দিকে। কথা বলার মতো অবস্থায় সে নেই, থাকলেও এই মুহূর্তে নির্ঘাত নির্বাক বনে যেত। সাবকাত আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, আমাদের ডিভোর্স হয়ে গেলে যা ইচ্ছা তাই করবে তুমি, তোমাকে বাধা দেওয়ার আর কেউ থাকবে না। নিজের উচ্চারিত এক একটা শব্দ একটু একটু করে শেষ করে দিল সাবকাতকে। সে জানে না এই মেয়েটাকে ছাড়া সে বাঁচবে কি করে, তবুও অন্তত একটু নিশ্চয়তা তো পাবে তার ভালোবাসার মানুষটা ভালো আছে। তার সঙ্গে থেকে তো কোনো কালেই ভালো ছিল না, থাকার সম্ভাবনাও নেই। দূরেই ভালো থাক, ভালোবাসা শব্দটা না হয় অর্থহীন হয়েই রয়ে যাক তার জীবনে। আমি তো সেই প্রথম দিন থেকেই বলে আসছি ডিভোর্সের কথা, তবুও আপনি আমাকে ডিভোর্স দেননি। সেটা আপনার ব্যর্থতা,
এখন আমার যা ইচ্ছা আমি তাই করব। শাবকাত যেন স্পষ্ট সাবার কণ্ঠে কথাগুলো শুনতে পেল, যদিও এখনো কথা বলার ক্ষমতা আসেনি মেয়েটার মাঝে। তবুও ঝড়ের সেই রাতে সাবার বলা প্রতিটি কথা এমনভাবে বুকের মাঝে গেঁথে গেছে যে চোখ বুজলেই তা শুনতে পায় শাবকাত। নিজের প্রতি ঘৃণা তীব্র থেকে তীব্রতর হচ্ছে ক্রমশ। যে মানুষ নিজেকে ঘৃণা করতে দ্বিধাবোধ করে না, তাকে অন্যরা তো ঘৃণা করবেই। অন্যরা তাকে ঘৃণা করলে কি করলো না তাতে তার কিছুই যায় আসে না, কিন্তু সাবা কেন ঘৃণা করবে? তাকে জীবনে প্রথমবারের মতো ভালোবাসা নামক ভয়ানক অনুভূতির স্বাদ দিয়ে আবার তাকেই ঘৃণা করবে? এটা তো গুরুতর অন্যায়। অন্যায় হলেও মেনে নিতে হবে, কারণ সবার দৃষ্টিকোণ থেকে দেখলে এটা অন্যায় নয়, তার অস্তিত্বের লড়াই। শাবকাতের সঙ্গে থাকলে হয়তো একদিন তার অস্তিত্বই হারিয়ে যাবে। ঠোঁট জোড়ে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলে শাবকাত চুমুক দিল ড্রিঙ্কসের গ্লাসে। হসপিটালে সাবার আশেপাশে দম বন্ধ লাগছিল রীতিমতো। এতগুলো দিন পর হসপিটালের বাইরে পা রেখে স্বস্তি খোঁজার জন্যে বাড়ি ফিরে যায়নি সে। দ্য প্যারাডাইসে এসে নিজের প্রেসিডেন্সিয়াল স্যুটে বসে ঠোঁট ডোবাচ্ছে নেশার মাঝে। নেশা যদিও স্বস্তি দেয় না, তবে অস্থিরতা বাড়াতে দেয় না। শাবকাতের অন্তরাত্মা জুড়ে কোনো প্রকার অস্থিরতা নেই, যথেষ্ট শান্ত সে। যা আছে তার নাম দীর্ঘশ্বাস। ব্যর্থতার উষ্ণ অনুভূতি ঘিরে রেখেছে তাকে, নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না। জীবনে প্রথমবারের মতো হেরে গেল শাবকাত আলম। সাবার কাছে নয়, নিজের কাছে। চাইলেই পারত সাবাকে জোর করে নিজের কাছে রেখে দিতে, তার উপর নজরদারি আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে, তাকে ঘরবন্দি করে রাখতে। কিন্তু মন সায় দিল না শেষমেশ। ভালো তো বেসেছে শাবকাত মেয়েটাকে, বেসেছে বললে ভুল হবে। বাসে, এখনো বাসে, পাগলের মতো বাসে। যদিও সে ভালোবাসা মূল্যহীন সবার কাছে। তাতে কি ভালোবাসার মানুষকে দিনের পর দিন কষ্ট দেওয়ার কোনো মানে হয় না? এই সিদ্ধান্তটা নিতে বহু মানসিক যন্ত্রণার শিকার হয়েছে শাবকাত, কিন্তু পিছিয়ে পড়েনি। সবার ভালোর জন্যই। মেয়েটা সুস্থ হয়ে উঠলেই ডিভোর্সের প্রক্রিয়া শুরু করবে শাবকাত। আরেকবার চুমুক দিল ড্রিঙ্কসের গ্লাসে। আক্ষেপে জর্জরিত তার মস্তিষ্ক। উপহাসের সুরে প্রশ্ন করল তাকে, সাবার সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? এখনই ডিভোর্সের প্রক্রিয়া শুরু করো। আসলেই তো, আলাদা যখন হয়ে যেতেই হবে, তখন আর কাজটা ঝুলিয়ে রেখে লাভ কি? শাবকাত আক্ষেপের ভঙ্গিতে আরও একবার গ্লাসে চুমুক দিয়ে পকেট থেকে মোবাইলটা বের করলো। ব্যস্ত ভঙ্গিতে ডায়াল করলো তার লয়ার আকাশের নম্বরে। একটা রিং বাজতেই অপর প্রান্ত থেকে রিসিভ হলো কলটা। আকাশকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে শাবকাত বলল, আমার ডিভোর্সের কাগজপত্র রেডি করো আকাশ। কিন্তু স্যার। আকাশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল শাবকাত। নিজেকে যেন বড্ড অচেনা লাগছে তার। একটা সময় যে মেয়েটাকে রীতিমতো অসহ্য লাগতো, আজ তার কারণেই হৃদয়ে বিচিত্র রক্তক্ষরণ। মেয়েটাকে ছেড়ে বেঁচে থাকার চিন্তা করতেই নিঃশ্বাস আটকে যাচ্ছে। সত্যি যখন তাকে ছেড়ে বাঁচতে হবে, তখন যে কি হাল হবে তার কে জানে। বোতল থেকে আরেক দফা গ্লাসের ড্রিঙ্কস ঢেলে কতক্ষণ এলোমেলোভাবে ফোনে বিচরণ করলো। ইমেইল চেক করলো। যে কোম্পানি থেকে যে রিপোর্ট এসেছে তাতে চোখ বুলালো বটে, তবে মাথার কিছু ঢুকলো কিনা সন্দেহ। মোবাইল স্ক্রিনে বিচরণ করতে করতে আনমনেই শাবকাতের
আঙুল গিয়ে পড়ল ইনস্টাগ্রামের উপর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে একেবারেই চালায় না। তার অ্যাকাউন্ট থেকে শেষ পোস্ট করা হয়েছিল 3 বছর আগে। তার মতে এসব অ্যাপ মানুষের সময় নষ্ট ছাড়া কিছুই করে না। তবুও মাঝে মধ্যে সময় নষ্ট করতে ইচ্ছে হয়। আজ মনটা যে হারে বিক্ষিপ্ত। সময় নষ্ট করার একটা না একটা পায়তারা খুঁজতেই বেড়াচ্ছে শাফকাত। ইনস্টাগ্রামে ঢুকতেই নিউজ ফিডের শীর্ষে যে ছবিটা শাফকাত দেখলো তা ছিল গায়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো। মোবাইলটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরলো। খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটা দেখছে শাফকাত। রাগে তার সারা শরীর জ্বলে যাচ্ছে যেন। পোস্টদাতা সুপারস্টার আরশাদ হক এক হাতে বুকের মাঝে জড়িয়ে ধরে রেখেছে তার স্ত্রী অরাকে। কোনো এক সমুদ্রের তীরে দাঁড়িয়ে দুজনেই ঠোঁটের হাসির ছড়াছড়ি। ক্যাপশনে লেখা, "উই আর গোয়িং টু ওয়েলকাম ইয়োর লেটার ইয়োর সন, কিপ আস ইন ইয়োর প্যারেস।" ক্যাপশনটা পড়ে আরেক দফা গা জ্বলে উঠল শাফকাতের। আবেগে হাত থেকে মোবাইলটা মেঝেতে ছুঁড়ে ফেলল শাফকাত। ক্রুদ্ধ ভঙ্গিতে চুমুক দিল ড্রিঙ্কসের গ্লাসে। এমন না যে অন্যের সুখ শাফকাতের সহ্য হয় না, কিন্তু এই আরশাদ হকের সুখ আসলেই তার সহ্য হয় না। বিশেষ করে এই মুহূর্তে তো একেবারেই না। কিছু কিছু মানুষ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, তাই বলে সেই চামচ আজীবনই তার মুখে থাকবে? মানুষের ভাগ্য এতটা সুপ্রসন্ন হয় কি করে? সাফল্য, খ্যাতি, ভালোবাসা, এক জীবনে মানুষ যা যা স্বপ্ন দেখে সবই পেয়েছে আরশাদ। একা হাতে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে নতুন করে গড়ে তুলেছিল শাফকাত। তার সাম্রাজ্যে অতর্কিত এসে দখল করেছে আরশাদের কে ফিল্মস, যা আজ শাফকাতের সিনেব্লাস্ট মিডিয়ার থেকে বহুগুণ সফল। বিজনেসম্যান হিসেবে অন্যান্য সকল ক্ষেত্রে সফল হলেও এই একটা ক্ষেত্রে তার সফলতায় বাধা হয়ে দাঁড়িয়েছে আরশাদ। আরশাদের উপর তার রাগটা শুধু এ কারণে সীমাবদ্ধ হলে তো হয়েই যেত। আরশাদের প্রতি শাফকাতের এই রাগের আরও বড় একটা কারণ আছে। কর্মক্ষেত্রের কোনো কারণে নয়, কারণটা ব্যক্তিগত। সবার আগে শাফকাত কোনোদিনও কাউকে ভালোবাসেনি সত্যি, তবে ভালো লেগেছিল একজনকে। শাফকাতের প্রয়োজন আজ থেকে কয়েক বছর আগে নির্মিত হয় বহুল জনপ্রিয় সিনেমা আয়না। সেই সিনেমায় নায়ক হিসেবে ছিল আরশাদ। আরশাদ তখন ইতিমধ্যেই প্রতিষ্ঠিত সুপারস্টার। নায়িকা হিসেবে অভিনয় করেছিল নওশীন। বলতে গেলে অবাগত নায়িকা। আগে যাও দু একটা সিনেমা করেছে, তার সাফল্যের মুখ দেখেনি। আয়না নওশীনের জন্য বিশাল একটা সুযোগ। তৎকালীন দেশের সবথেকে বড় প্রোডাকশন কোম্পানি সিনেব্লাস্ট মিডিয়ার ব্যানারে সুপারস্টার আরশাদ হকের বিপরীতে সিনেমায় অভিনয় করার সুযোগ তো আর সবাই পায় না। সেই সময়টাতে সিনেমা নিয়ে শাফকাতের আগ্রহ ছিল তুঙ্গে। সিনেব্লাস্টের সিইওর দায়িত্বে সে নিজেই পালন করত। শুটিং শেষে তার সিটে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেটাই ভালো লেগে যায় মেয়েটাকে। প্রেমে পড়া জাতীয় উষ্ণ কোনো অনুভূতি তাকে স্পর্শ করেনি। ভালো লেগেছে এতটুকুই। আয়না ব্যাপক সাফল্যের মুখ দেখে। এই সিনেমার মাধ্যমেই দর্শকের মাঝে পরিচিতি মেলে নওশীনের। একটা জুটির সিনেমা হিট হয়েছে আর তাদের নিয়ে দ্বিতীয় সিনেমা তৈরি হবে না, এমনটা তো হতেই পারে না। সিনেব্লাস্ট আবারও আরশাদ নওশীন জুটিকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিল। এই সিনেমার নাম প্রহর। এই সিনেমার সেটেই মূলত শাফকাতের ভালো লাগাগুলো প্রেমের দিকে অগ্রসর হওয়া শুরু করে। মেয়েটা আর 10টা নায়িকার মতো নয়। ইন্ডাস্ট্রির বেশিরভাগ নায়িকাই গায়ে পড়া স্বভাবের।
এদের প্রতিটা কথায়, উপচে পড়া ঢং, প্রতিটা কার্যকলাপে প্রযোজককে খুশি করার চেষ্টা। নওশীনের মধ্যে এসব নেই। চুপচাপ শুটিংয়ে আসে, অভিনয় করে বাড়ি ফিরে যায়। পোহরে শেষের কয়েকদিনের শুটিং হয় কক্সবাজারে। টিমের অন্যান্য সদস্যদের জন্য সাধারণ ফ্লাইট বুক করা হলেও নওশীনকে সাবকাত নিমন্ত্রণ জানায় নিজের প্রাইভেট জেটে। মেয়েটার মধ্যে খানিক সংকোচ থাকলেও না করতে পারেনি সাবকাতকে। নওশীনের জন্যে দুবাই থেকে বিশেষ একটা আংটি আনিয়েছিল সাবকাত। আংটিটা তাকে দিয়ে সোজা সাপটা বলে দেয়, আমি তোমাকে বিয়ে করতে চাই নওশীন। সাবকাতের আচমকা এমন কথায় হকচকিয়ে যায় নওশীন। এমনটাই অবাক হয়ে গিয়েছিল যে বিস্ময়ে কয়েক মিনিট কোনো প্রকার কথাই বের হয়নি তার মুখ থেকে। চোখ দুটিতে একরাশ অস্থিরতা নিয়ে এদিক ওদিক দেখছিল কেবল, ঘন ঘন নিঃশ্বাসও ফেলছিল। সাবকাত জিজ্ঞাসু ভঙ্গিতে বলে, কোনো সমস্যা? নওশীন কোনো মতে নিজেকে ধাতস্থ করে বলে, না আসলে কিভাবে যে বলি। সাবকাত সহজ গলায় বলে, এত চিন্তার কিছু নেই, কোনো সমস্যা থাকলে সরাসরি বলে দাও, আমি কিছুই মনে করব না। নওশীন আরও কয়েক মুহূর্ত ইতস্তত করে বলে, সমস্যা না, আসলে আমি একজনকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, মনে প্রাণে শুধু তাকেই চাই, সেও হয়তো তাই চায়। আই এম রিয়েলি সরি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি যদি জীবনে কখনো বিয়ে করি তাকেই করব। মনে মনে অবাক না হয়ে পারেনি সাবকাত। ওপরে ওপরে যে মেয়েটা এতটা চুপচাপ, ভেতরে ভেতরে সে যে প্রেম করে বেড়াচ্ছে ভুলক্রমেই বুঝতে পারেনি সাবকাত। কিছু কিছু মানুষকে তো দেখলেই বোঝা যায় না এরা প্রেম করছে কিনা। নওশীনকে দেখলে তার ছিটেফোঁটাও আভাস মেলে না। সত্যি পাকা অভিনেত্রী সে। সাবকাত আত্মসংবরণ করে বলে, ইটস ওকে। কিন্তু ছেলেটাকে? প্রশ্নটা শুনেই যেন নওশীনের আত্মা কেঁপে উঠল আগের থেকেও কয়েক গুণ বেশি। ইতস্তত করতে কাঁপা কাঁপা গলায় বলল আরশাদ। নওশীনকে না পেয়ে কোনো আক্ষেপ নেই সাবকাতের, বরং জোর বাঁচা বেঁচেছে সে। মেয়েটার সঙ্গে বিয়ে হয়নি বলে পোহর মুক্তির আগের দিনই হুট করে বিয়ে করে ফেলে আরশাদ আর নওশীন। সুপারস্টার সাহেব প্রেমে এতটাই মশগুল যে দিক নিদিক বিচার করার সময় তার নেই। অন্ধ হয়ে গিয়েছিল আরশাদ প্রেমে। চোখ থাকলে দেখতে পেত নওশীন মেয়েটা মোটেও সুবিধার নয়। বিবাহিত জীবনে তাদের ঘর আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। মা হওয়ার পর কাজ একেবারেই কমিয়ে দেয় নওশীন। এদিকে আরশাদ তার ক্যারিয়ারের তুঙ্গে। হতাশায় জর্জরিত হয়ে নাকি আরশাদের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে কিনা কে জানে, নওশীন তার সঙ্গে শুরু করে দেয় বিশ্বাসঘাতকতা। ধরা পড়ে যখন দ্বিতীয়বার কনসিভ করে নওশীন বাচ্চাকে আরশাদের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ডিভোর্সের উদ্যোগ নেয় আরশাদ। যদিও মিডিয়ায় তখনও তাদের ডিভোর্সের কারণটা ধোঁয়াশার আড়ালেই ছিল। ডিভোর্সের পর মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল আরশাদ। অবশেষে জীবনে একটু শান্তি খুঁজে পাওয়ার যখন বিয়ে করলো অরাকে, তখনই তার সুখের জীবনটাকে তছনছ করতে ফিরে এলো নওশীন। অরাকে কিডন্যাপ করিয়ে সরিয়ে ফেলতে চেয়েছিল আরশাদের জীবন থেকে, যদিও ব্যর্থ হয় সে। এই ঘটনার পরই মিডিয়ার সামনে নওশীনের পূর্বের সমস্ত কুকীর্তি ফাঁস করে দেয় আরশাদ। মেয়ে মানুষ হবে ফুলের মতো কোমল, যাদের আলতো স্পর্শ ব্যতীত ছুঁতে গেলেও বুক কাঁপবে। চিট করেছে, কিডন্যাপ করছে, এ আবার কেমন মেয়ে মানুষ? নওশীনের মতো মেয়েকে না পেয়ে আরশাদের প্রতি কোনো ক্ষোভ নেই সাবকাতের। ক্ষোভটা অন্য জায়গায়। সাবকাত তার জীবনে যা যা চেয়েছে তার সবই পেয়েছে আরশাদ।
শাফকাত নওরিনকে চেয়েছিল, সে পায়নি, পেয়েছে আরশাদ। শাফকাত ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার এক আধিপত্য চেয়েছিল, সে পায়নি, পেয়েছে আরশাদ। শাফকাত তার জীবনটা ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখতে চেয়েছিল, অথচ আজ নিজের হৃদয়টাকে জখম করেই ভালোবাসাকে দূরে ঠেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে। ভালোবাসা পেয়েছে কে? আরশাদ। আরশাদের জীবনটাকে তো এত সুখময় হতে দেওয়া যাবে না। সোনার চামচ মুখে নিয়ে জন্মানো ছেলেটা এবার বুঝবে জীবনে যন্ত্রণা কাকে বলে। এই মাঝরাতে সিনেব্লাস্ট মিডিয়ার সামনে জরুরি মিটিং বসেছে। থমথমে মুখে মিটিং রুমের চওড়া টেবিলের শীর্ষে বসে আছে শাফকাত। কিছুক্ষণ আগে ড্রিঙ্কসের নেশায় ডুবে থাকলেও নেশার কোনো প্রকার লক্ষণ তার চোখে মুখে নেই। আশেপাশে ড্রিঙ্কসও নেই এই মুহূর্তে, তবে ঠোঁটে ঠিকই জড়িয়ে রেখেছে ধূম্রজাল। সিগারেটের ধূসর ধোঁয়া ঘিরে রেখেছে তাকে। তার রক্তিম বর্ণ ধারণ করা চোখ দুটো দেখতে হবে এই ধোঁয়ার আবরণ ভেদ করে। শাফকাতের সামনেই বসে আছেন সিনেব্লাস্ট মিডিয়ার সিও রাশেদ সাহেব। সিনেব্লাস্ট একটা সময় মারাত্মক শখের ছিল শাফকাতের কাছে। শখ ফুরিয়ে গেলেও সিনেব্লাস্টের অস্তিত্ব তো আর বিলীন হয়ে যায়নি। শখের প্রযোজনা প্রতিষ্ঠানের দায়িত্ব সে অর্পণ করেছে রাশেদ সাহেবের হাতে। রাশেদ সাহেবের সিনেব্লাস্টের ব্লকবাস্টার ধারাবাহিকতার ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ। এভাবেই তার ওপরে শাফকাতের রাগটা ভয়াবহ। রাশেদ সাহেবের পাশে মাথা নিচু করে বসে আছে মাহমুদ। এই ছেলেটা গত 2 মাস ধরে আরশাদের প্রযোজনা প্রতিষ্ঠানকে কে ফিল্মসের কাজ করছে, ওখান থেকে তথ্য এনে দিচ্ছে। সেই তথ্য আদৌ সিনেব্লাস্টের কোনো কাজে লাগছে কিনা কে জানে। অবশেষে শাফকাতের তীক্ষ্ণ শীতল কণ্ঠস্বর ভাঙল নীরবতা। সিগারেটের লম্বা একটা টান দিয়ে সে বলে উঠল, গত 2 মাসে আমাদের 3টা সিনেমা রিলিজ পেয়েছে, 3টারই বক্স অফিস কালেকশন অসাধারণ। রাশেদ সাহেব প্রকাশ্যে ঢোক গিললেন। সেই অসাধারণ যে তার বস প্রশংসার সুরে বলেনি। বুঝতে শুধুমাত্র অসুবিধা হলো না তার। শাফকাত দাঁতে দাঁত চেপে মাহমুদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি আগেই বলেছিলাম আপনার এই স্পাই কোনো কাজের না। এই ইনফরমেশন আনছে সে কে ফিল্মসের থেকে। আমি বলেছিলাম ওদের সিনেমা হিট করানোর ফর্মুলা খুঁজে বের করে সেই ফর্মুলাতেই ওদের হারাতে। কিছুই তো করতে পারলেন না। কে ফিল্মসের গত 2 মাসের 4টা সিনেমাই হিট, মানে কি এসবের? রাশেদ সাহেব ব্যস্ত গলায় বললেন, স্যার, মাহমুদের কোনো দোষ নেই। মাহমুদ তার কাজ ভালোভাবেই পালন করছে। সকাল থেকে সন্ধ্যা কে ফিল্মসের কাজ করে রাতের বেলা ছুটে আসছে সিনেব্লাস্ট মিডিয়ার অফিসে। ওখানকার কাজের সমস্ত পদ্ধতি বিস্তারিতভাবে খুঁটিয়ে বলছে রাশেদ সাহেবকে। একটা সিনেমাকে সফলতার মুখ দেখানোর জন্য কে ফিল্মস কোন কোন পদ্ধতি অবলম্বন করে তা এখন আর তার জানা, কিন্তু সদ্য শেখা পদ্ধতিগুলো কাজে প্রয়োগ করতে একটু হলেও তো সময় লাগবে। গত 2 মাসে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, সিনেমাগুলোর শুটিং হয়েছে বহু আগে। কে ফিল্মসের পদ্ধতি প্রয়োগ করবে কোথায়? শাফকাত শীতল গলায় বলল, আমি জানি মাহমুদের কোনো দোষ নেই, সব দোষ আপনার। অন্যকে ডিফেন্ড না করে নিজেকে ডিফেন্ড করতে শিখুন। এবার যেন একেবারে দমে গেলেন রাশেদ সাহেব। আবারও ঢোক গিলে মেঝের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। শাফকাত আরও বেশ কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, আমি ভুল ছিলাম। কে ফিল্মসের ফর্মুলা দিয়ে কে ফিল্মসকেই হারানোর চিন্তা হেনাইত বোকামি। উই নিড এ নিউ প্ল্যান। রাশেদ সাহেব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কি প্ল্যান স্যার? শাফকাত তীক্ষ্ণ গলায় বলল, সেটা আপনাকে বলে কি হবে, আপনি এক্সিকিউট করতে পারবেন।
কোনো এক অজ্ঞাত কারণে এই লোকটাকে যেন সত্যিই সহ্যই করতে পারে না সাবকাত। তার হাতে গড়ে আরও অনেকগুলো কোম্পানি রয়েছে, প্রত্যেকটা কোম্পানির সিইও রয়েছে। কাউকে তো এতটা অসহ্য লাগে না। সাবকাত শীতল গলায় বলল, যারা এক্সিকিউট করবে তাদেরই বলবো। মেয়েটা কোথায়? রাশেদ সাহেব কম্পিত সুরে বলল, আসছে স্যার। মেয়েটার নাম সুজানা, ইন্ডাস্ট্রিতে নতুন বলাই চলে। একটা মাত্র সিনেমায় অভিনয় করেছে। সিনেব্লাস্টের ব্যানারে তার একটা সিনেমায় অভিনয় করার কথাবার্তা চলছে, কিন্তু তার আর বোধ হয় সিনেব্লাস্টের সিনেমায় অভিনয় করা হবে না। সাবকাত রাশেদ সাহেবকে দেখিয়ে না পারলেও তার এই কাজ একটা কাজের সন্তুষ্ট। সাবকাত তাকে 1 ঘন্টার মধ্যে এমন একটা মেয়েকে খুঁজে বের করতে বলেছিল যে একই সঙ্গে ভালো অভিনয় করতে পারে, আবার যার টাকার খুব দরকার। টাকা নামক কয়েকটা কাগজের জন্যে যে সব করতে পারে। সুজানা তেমনই একটা মেয়ে। মিনিট কয়েকের মধ্যে দরজায় নক পড়ল। দেখা মিলল সুজানার। হালকা মেকআপ আর জমকালো একটা টপস জিন্স। সুজানা ভদ্রভাবে বলল, বস আসবো। সিনেব্লাস্টের এই অফিসে সবাই সাবকাতকে স্যার বলেই সম্বোধন করে। বস ডাকাটা সাধারণত সে শোনে ইনফিনিটি সেফটির অফিসে। মিটিং রুমের বাইরে ডেস্কে ইনফিনিটি সেফটির 2টো ছেলে কিছু কাজ করতে এসেছে। সুজানা হয়তো তাদেরকে জিজ্ঞেস করেছে সাবকাতকে কি ডাকবে। সাবকাত অনুমতি দিয়ে বলল হ্যাঁ। রাশেদ সাহেব এবং মাহমুদের মাঝে একটা চেয়ার ফাঁকা ছিল, সেই চেয়ারে এসে বসলো সুজানা। সাবকাত রাশেদ সাহেবের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, পরিচয় করান এদের। আগামী কয়েকটা মাস একসঙ্গে কাজ করতে যাচ্ছে মাহমুদ এবং সুজানা। যে কাজটা তারা করতে যাচ্ছে তাকে একে অপরের সাহায্যের প্রয়োজন পড়বে সব থেকে বেশি। কথোপকথনের শুরুতেই সাবকাত পরিষ্কার জানিয়ে দিল তার মাথায় যা ঘুরপাক খাচ্ছে তা বাস্তবায়নের জন্যে মাহমুদ এবং সুজানা দুজনকেই মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। টাকার পরিমাণ শুনে অচিরেই চকচক করে উঠল সুজানার চোখ দুটো। সাবকাত মাহমুদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, মাহমুদ তুমি কে? তুমি তো কে ফিল্মসের ক্রিয়েটিভ টিমের মেম্বার হিসেবে ঢুকেছো তাই না? মাহমুদ ভদ্রভাবে বলল, যে স্যার। আরশাদের নেক্সট বিগ বাজেটের সিনেমা কোনটা? মাহমুদ ভাবনার এক মুহূর্তে অপচয় না করে বলল, দিগন্ত। এই সিনেমার কোনো কাজ শুরু হয়েছে? না স্যার, শুধু সাইন হয়েছে। স্ক্রিপ্টের কাজ কিছুদিন আগেই শেষ হলো। তার মানে কাস্টিং হয়নি এখনো? না স্যার, এই সিনেমার গল্প স্ক্রিপ্ট ঠিকঠাক হয়ে গেলেই তার কাস্টিংয়ের প্রক্রিয়া শুরু হয়। কাস্টিং মূলত সিনেমার কোন চরিত্রে কোন অভিনেতা অভিনেত্রী অভিনয় করবে তা নির্ধারণ করা। সাবকাত নতুন আরেকটা সিগারেট ধরাতে ধরাতে কিঞ্চিত হালকা গলাতেই বলল, কিভাবে হয় ওখানকার কাস্টিং? মাহমুদ ইতস্তত করে বলল, ওরা ম্যাডাম সিনেমার ডিরেক্টর আর কাস্টিং টিম নিয়ে মিটিংয়ে বসেন স্যার। ক্রিয়েটিভ টিমের কিছু মেম্বারও থাকে। মিটিংয়েই কাস্টিং ঠিক হয়। সাবকাত কি যেন ভেবে বলল, দিগন্ত সিনেমার কাস্টিংয়ের মিটিংয়ে কোনোভাবে আমাকে ঢুকতে হবে পারবে না? মাহমুদ আত্মবিশ্বাসী গলায় বলল, অবশ্যই পারবো স্যার। মিটিংয়ে তুমি সুজানার নাম সাজেস্ট করবে। সাবকাতের এই কথায় মাহমুদের পূর্বের আত্মবিশ্বাস যেন মোমবাতির ন্যায় গলে গেল। কিন্তু স্যার? সাবকাত বিরক্ত গলায় বলল, আবার কিন্তু কিসের? মাহমুদ চিন্তিত গলায় বলল, আমার সাজেশন তারা শুনবেন স্যার। না মানে? আমি তো এখনো অফিসে নতুন। সাবকাত তীক্ষ্ণ গলায় বলল, না শুনলে শোনার ব্যবস্থা করবে। বেশি বেশি করে সুজানার অভিনয়ের প্রশংসা করবে, জোর দিয়ে ওর নাম সাজেস্ট করবে। সেটা করতে পারবো স্যার, কিন্তু আরেকটা সমস্যা আছে। আবার কি?
মাহমুদ এবার সুজানার দিকে তাকিয়ে বলল, আপু যেহেতু নতুন, ওনাকে অডিশন দিতে হবে। সাবকাত সোজাসাপটা জানিয়ে দিল। তো দেবে কি সুজানা? পারবে না? সুজানা তীক্ষ্ণ হাসি হেসে বলল, পারবো বস। সাবকাত ফের মাহমুদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, সুজানা অডিশনে সিনেমার নায়িকা হিসেবে সিলেক্টেড হয়ে গেলেই তোমার কয়েকদিনের শুটিং শুরু হওয়ার পর থেকে সুজানার প্রধান কাজ হবে আরশাদকে পটানো। সুজানার চোখে মুখে বিন্দুমাত্র বিস্ময় ফুটে উঠল না। সাবকাত তাকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব আর ভালো কোনো কাজের জন্যে দেবে না। সাবকাত অভিজ্ঞ গলায় বলল, যে করেই হোক। পার্সোনাল লাইফের কথা বলে, সিম্প্যাথি নিয়ে, বিভিন্ন সিনেমার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করে, কিংবা সব থেকে ভালো হয় ইচ্ছা করে খারাপ অভিনয় করলে আরশাদ নিজে থেকে এসে তোমাকে অভিনয়ে হেল্প করবে। সুজানা মন দিয়ে শুনল সাবকাতের নির্দেশনাগুলো, অবশেষে ভদ্রভাবে বলল, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি পারবো তো বস। মানে আরশাদ হক আমার প্রেমে পড়বে? শুকনো হাসির রেখা ফুটে উঠল সাবকাতের ঠোঁটের কোণে। মুহূর্তেই সেই হাসিটা মুছে ফেলে সাবকাত বলল, মোটেই না। আরশাদের তার ভালোবাসার কাছে মারাত্মক লয়াল। তোমার প্রেমে সে কিছুতেই পড়বে না, আর সেটা চেষ্টাও তুমি করবে না। মুহূর্তেই থতমত খেয়ে গেল সুজানা। সুপারস্টার আরশাদ হকের সঙ্গে প্রেম করতে হবে, সেই প্রেমের বদলে আবার মোটা অঙ্কের টাকাও পাবে। এসব ভেবে ভেবে আকাশে উড়ে বেড়াচ্ছিল যেন, কিন্তু সাবকাতের এক একটা কথায় একটু একটু করে বিভ্রান্ত হয়ে মাটিতে নেমে আসছে আবারও। সুজানা বিভ্রান্ত গলায় বলল, মানে ঠিক বুঝলাম না বস। সাবকাত সতর্ক কণ্ঠে বলল, আরশাদকে ভুলেও সিডিউস করার চেষ্টা করবে না, তাতে দেখা গেল সে নিজেই তোমাকে সেট থেকে বের করে অন্য নায়িকা নিয়ে শুটিংয়ে নেমে পড়বে। সুজানার চোখ দুটো থেকে বিভ্রান্তি যেন দূর হতেই চাইছে না। তার বিভ্রান্তিতে উপেক্ষা করে সাবকাত আবারও পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বলল, ওর সামনে এমন একটা ভাব করবে যেন কে অ্যাক্টর হিসেবে অভিনয় ওর সাহায্য চাচ্ছ, পার্সোনাল লাইফের দুঃখের কথাও বলবে, শুধুমাত্র বন্ধু হিসেবে। সাবকাত এবার মাহমুদের দিকে তাকিয়ে বলল, আর মাহমুদ? সুজানা আরশাদের বিশ্বাস অর্জন করার পরে তোমার কাজ আবারও শুরু হবে। সুজানা আর আরশাদকে প্রায় সেটে একসাথে দেখা যাবে। সুজানা অভিনয় হেল্প চেয়ে বা অন্য যে কোনো কারণেই হোক তাকে নিজের কাছাকাছি রাখবে। এই সুযোগটা কাজে লাগিয়ে তুমি দূর থেকে ওদের ছবি তুলবে। মাহমুদ শুকনো ঢোক গিলে বলল, আমি স্যার। সাবকাত আলম ভয়ঙ্কর হয়ে আরশাদ হক হেমায়েত নেহায়েত কম ভয়ঙ্কর নয়। যদিও কোনোভাবে টের পায় তার ওই সেটে কেউ অন্য উদ্দেশ্যে তার ছবি তুলছে, কি যে সে করবে একমাত্র সেই জানে। সাবকাত অগ্রাহ্যে সুরে বলল, তুমি তোলো বা প্রোডাকশনের কাউকে দিয়ে তোলাও, আই ডোন্ট কেয়ার, আমার দরকার ছবি। এসব ছবি তুমি ছোটোখাটো নিউজ পোর্টালের কাছে পাঠিয়ে দেবে বলেও লিডিং কোনো নিউজ চ্যানেল বা পত্রিকায় পাঠাবে না। ছোটোখাটো নিউজ পোর্টালের নিউজ নিয়ে আরশাদ মাথা ঘামাবে না, তাদের দিয়ে তুমি চটকদার সিনেমার নিউজ করাবে। এমনভাবে রিপোর্ট লিখতে বলবে যাতে মনে হয় আরশাদ আর সুজানার প্রেম চলছে। শীতল নীরবতায় ডুবে গেল মোটা মিটিং রুমটা। এই মুহূর্তে সাবকাতের প্ল্যান সুজানাকে ব্যবহার করে আরশাদের নামে প্রেমের গুজব ছড়ানো, বিবাহিত হওয়া সত্ত্বেও নায়িকার সঙ্গে প্রেম করে দর্শক মহলে কটাক্ষের শিকার করতে চাইছে সে আরশাদকে। রাশেদ সাহেব সেটাই ভাবলেন। রাগী বসকে খুশি করার উদ্দেশ্যে প্রশংসার সুরে বললেন, জিনিয়াস প্ল্যান স্যার। এই নিউজগুলোর কারণে আরশাদ হকের ইমেজ নষ্ট হবে, কেউ তার সিনেমা দেখতে যাবে না, কে ফিল্মসের বয়কট করবে। এই সুযোগে আমাদের সিনেমা আবারও ঘুরে দাঁড়াবে। কয়েক মুহূর্তের শূন্য তাকিয়ে সাবকাত তাকিয়ে রইল
রাশেদ সাহেবের দিকে রাগী কণ্ঠে হতাশ সুরে বলল, আপনার ব্রেইনের দেখি ভয়ানক অবস্থা রাশেদ সাহেব। নো ওয়ান্টার সিনেব্লাস্টের সিনেমা হিট হয় না কেন? আবারও দমে গেলেন রাশেদ সাহেব। সাবকাতের সামনে কেন যে মুখটা খোলেন তিনি। সাবকাত আবারও বলল, প্ল্যানটা সবেমাত্র শুরু হলো। এই চুনোপুটি নিউজ পোর্টালের নিউজ থেকে সোশ্যাল মিডিয়া গুজব ছড়াবে আর আরশাদের স্ত্রী অরার মনে একটু একটু করে সন্দেহের বীজ বপন করবে। সে কথা না হয় প্রকাশ্যে নাই বলল সাবকাত। আসল খেলাটা শুরু হবে শুটিংয়ের শেষ দিনে। পুরো দায়িত্বটাই সুজানার। তুমি শেষ দিন আরশাদের আশেপাশেই থাকবে। সুযোগ বুঝে ওর কোনো একটা শার্টে বা জ্যাকেটে নিজের পারফিউম মিশিয়ে দেবে। ও ভালো কথা। শুটিং চলাকালীন সময়ে একদিন সুযোগ বুঝে ওর জামায় লিপস্টিক জাতীয় কিছুর দাগ লাগিয়ে দেবে। কস্টিউম তো সব গ্রিন রুমেই থাকে। আশা করি কাজটা তোমার জন্য কঠিন হবে না। করার মনে সন্দেহের বীজকে চারায় রূপান্তর করানোর জন্যই মূলত লিপস্টিকের বুদ্ধিটা দিল সাবকাত। সুজানা আবারও সেই এক বিভ্রান্তি নিয়ে বলল, না বস, কিন্তু এসব কেন? সাবকাত কঠিন গলায় বলল, এত কেনর উত্তর তো দিতে পারবো না। যাও বলছি তাই করবে। আর যে পারফিউমটা মেশাবে সেটা গায়ে মেখেই একদিন আরশাদের বউকে হাক করবে। আই এম শিওর কোনো না কোনোভাবে সেই সেটে যাবে। তুমি সুযোগের অপেক্ষায় থাকবে। তোমার পারফিউমের গন্ধ তার মাথায় ঢুকিয়ে দেওয়া জরুরি। সুজানার মাথায় কি ঢুকলো কে জানে। আদৌ কিছু ঢুকলো কিনা তার নিশ্চয়তা নেই। তবুও মুখে বলল, আচ্ছা বস। সাবকাত আবারও বলল, যাও বলছিলাম। মিটিংয়ের শেষ দিনে তুমি আরশাদের গাড়িতে লিফট চাইবে। আরশাদ ভদ্র ছেলের মতো তোমাকে তোমার বাসায় নামিয়ে দেবে। কিন্তু দুনিয়া জানবে ভিন্ন গল্প। পারফিউমের গন্ধ পেয়ে আরশাদের বউ সেদিন কিংবা পরদিন তোমাকে কল করবে। না করলে তুমি নিজে থেকেই কল করবে। তোমাকে যদি জিজ্ঞেস করে আরশাদের সঙ্গে তোমার অ্যাফেয়ার চলছে কিনা, সঙ্গে সঙ্গে স্বীকার করবে। বিস্ময় খেয়ে গেল উপস্থিত সকলের মাঝে। সকলে ভেবেছিল সাবকাতের সকল রাগ আরশাদের প্রযোজনা প্রতিষ্ঠান কে ফিল্মসের ওপর, কিন্তু তার ক্ষোভটা যে ব্যক্তি আরশাদের ওপর তা এখন স্পষ্ট। সাবকাত আবারও কণ্ঠে সেই শীতলতা ফিরিয়ে এনে বলল, বলবে তুমি অনেক আগে থেকেই তাকে পছন্দ করতে। আরশাদও সায় দিত। তুমি অ্যাক্ট্রেস মানুষ, রংচং মাখিয়ে আরো ভালো করে বলতে পারবে। সুজানা হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, জি বস। তারপর বলবে গত রাতের কাহিনী। গাড়িতেই আরশাদ তোমার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, তুমিও সায় দাও। তারপর তোমাকে নিয়ে আরশাদ তোমার ফ্ল্যাটে যায়, তোমরা আবারও ইন্টিমেট হও। সুজানা এবার যেন আকাশ থেকে পড়ল সাবকাতের উদ্দেশ্যে। কেবল আরশাদের প্রযোজনা প্রতিষ্ঠান ধ্বংস করা বা তার ক্যারিয়ারকে সংকটের মুখোমুখি করানো নয়, সাবকাতের উদ্দেশ্য আরশাদের সংসার ভাঙা। সুজানা আমতা আমতা করে বলল, বস বললাম না হয়। উনি কি আমার এসব কথা বিশ্বাস করবে? সাবকাত ক্ষীণ হাসি হেসে বলল, একদমই না। আরশাদের প্রেমে গোটা দেশের মেয়েটা অন্ধ। তার স্বয়ং বউ অন্ধত্বের সব সীমানা ছাড়িয়ে যাবে। এটাই তো স্বাভাবিক। সুজানা আবার অবাক দৃষ্টিতে তাকাতেই সাবকাত বলল, তোমার কথাগুলো বিশ্বাস করানোর জন্যে আরশাদের বউকে তুমি কতগুলো ছবি পাঠাবে? কার ছবি বস? তোমার ব্রেইনটাও দেখি রাশেদ সাহেবের মতো ডিফেক্টেড। তোমার আর আরশাদের ছবি। সুজানা আতকে উঠে বলল, ছবি? ছবি কোথায় পাবো আমরা তো? সাবকাত শান্ত ভঙ্গিতে বলল, ছবি নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক সময় মতো তোমার কাছে ছবি পৌঁছে যাবে। আরশাদ আর তোমার এআই দ্বারা এডিটেড ছবি। আরশাদের সংসার ভাঙার পর আমাদের কাজ হবে ওর ক্যারিয়ার ধ্বংস করা। এত বছর ধরে তেল তেল করে গড়ে তোলা খ্যাতি মাটির সঙ্গে মিশিয়ে ফেলা।
তুমি ওই ছবিগুলো ফেসবুকে পোস্ট করবে সুজানা, সঙ্গে সঙ্গেই আবার ডিলিট করে ফেলবে। সাথে কিছু সকল কল রেকর্ডও থাকবে, সেগুলো পোস্ট করবে। দেশে বেকারত্ব বোঝাবে বেড়াতে। এই কম সময়ের মধ্যেও ছবিগুলোর স্ক্রিনশট নিয়ে ভাইরাল করিয়ে দেওয়ার মতো মানুষের অভাব হবে না। তার কিছুক্ষণ পর তুমি লম্বা একটা স্ট্যাটাস দিয়ে লিখবে, আরশাদ তোমার সাথে অনেক বড় অন্যায় করেছে। তুমি ওর মুখোশ টেনে ছিঁড়ে ফেলার জন্যই ছবিগুলো পোস্ট করেছিলে। এখন তুমি অনেক দূরে চলে যাচ্ছ। সুজানা আগ্রহ নিয়ে উৎকণ্ঠে ভঙ্গিতে বলল, তারপর সেদিনই ঢাকা থেকে বেনাপোলে পৌঁছে যাবে। আমার একজন তোমাকে বর্ডার ক্রস করতে হেল্প করবে, আর মাহমুদ তোমাকে সব সময়ই গাউড করবে। মাহমুদ ইতস্তত করে বলল, স্যার একটা প্রশ্ন ছিল। কি? যদি কোনোভাবে ধরা পড়ে যায়? ধরা পড়ার কোনো চান্স নেই, তবুও যেই ধরা পড়বে, যে বলবে এসব তুমি নিজ থেকে করছো, আরশাদের প্রতি জেলাস হয়ে আরশাদ কি আর করবে? বড়জোর পুলিশের হাতে ধরিয়ে দেবে। জেল থেকে কিভাবে তোমাদের বের করে আনতে হয় সেটা আমি দেখব। বহুক্ষণ পর স্বস্তির নিঃশ্বাস ফেলল সাপ। ব্যর্থতা কেবলই তার গোটা জীবনকে ঘিরে রেখে থাকবে কেন? সুপারস্টার আরশাদ হকও আবার পাক তার স্বাদ, ভালোবাসার সব সময় তাকে ঘিরে রাখবে কেন? এবার আরশাদও স্বাদ পাক ভালোবাসার মানুষের দেওয়া যন্ত্রণার। 2 সপ্তাহ পেরিয়ে গেল, সাবা সেরে উঠছে। প্রতিদিন একটু একটু করে হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কথা বলতে যদিও তার কষ্ট হয়, তবুও প্রয়োজনের কথাটা মুখ ফুটে বলতে পারছে যে দ্রুত গতিতে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। আরও 1 সপ্তাহ পর্যবেক্ষণে রেখেই ছেড়ে দেওয়ার কথা ভাবছে ডক্টররা। তবে বাড়িতে ফিরেও তাকে সম্পূর্ণভাবে বেড রেস্টে থাকতে হবে। ডক্টর প্রতিদিন 2 বার গিয়ে চেক আপ করবেন। 2 জন নার্স সর্বক্ষণ বাড়িতে তার দেখাশোনা করবে। এই 2 সপ্তাহে হসপিটালেই গোটা অফিস বসিয়ে দিয়েছে সাবকাত। জরুরি কোনো মিটিং থাকলে ভিআইপি লাউঞ্জে ছাড়ছে। অন্যান্য জরুরি কাজ শাওয়ার কেবিনে থাকা সোফাটায় গা এলিয়ে দিয়ে ল্যাপটপ কোলে নিয়ে রেখে করছে। কিন্তু সাবার পাশ থেকে 1 মুহূর্তের জন্যও নড়েনি। সাবার বাবা মা বারবার তাকে বলেছেন বাড়ি ফিরে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে, কিন্তু সাবকাত যায়নি। সাবা 1 মুহূর্তের জন্যও তার দৃষ্টিসীমার বাইরে চলে গেলে বিচিত্র গতিতে ধড়ফড় করে ওঠে তার বুকটা। মেয়েটা একেবারেই যখন তার জীবন থেকে বিদায় নেবে, তখন যে তার কি হাল হবে কে জানে। আতিয়া আলম অবশ্য ছেলেকে বাড়ি যাওয়ার নিয়ে খুব একটা জোরাজুরি করেনি। দীর্ঘদিন ধরে সাবকাত এবং সাবার মধ্যে চলে আসা রেষারেষি স্বচক্ষে দেখেছেন তিনি। প্রথম মনে হয়েছিল হুট করে সাবাকে বিয়ে করে সাবকাত খুশি না। তবে এখন তার চোখে মুখে সর্বক্ষণ লেগে থাকা উদ্বেগ আর উৎকণ্ঠা স্পষ্ট জানান দেয় মেয়েটার জন্য সে কতটা চিন্তিত, মেয়েটাকে নিয়ে সে কতটুকু ভাবে। এই সংকটকালে দুজনে কাছাকাছি থাকলে যদি দূরত্বটা একেবারেই ঘুচে যায়, এই আশায় আতিয়া আলম ছেলেকে সর্বক্ষণ হসপিটালে থাকতে বাধা দিচ্ছেন না। অথচ আতিয়া আলম কি জানেন, দূরত্বটাকেই পাকাপোক্ত করে তোলার পথ ইতিমধ্যে সাবকাত সাজিয়ে ফেলেছে। আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাবার কেবিনের উপরের দিকে ফ্লোর টু সিলিং বিশাল জানালা। যখন সে গুরুতর অসুস্থ ছিল তখন এই পর্দা টেনেই রাখা হতো, তবে আজকাল সাবকাত পর্দাটা সরিয়ে রাখে। সাবা বিছানায় শুয়ে শুয়ে মলিন চোখে আকাশের দিকে তাকিয়ে থাকে। যদিও মেয়েটা কখনো বলেনি তার আকাশ দেখতে ভালো লাগে, তবুও তা বুঝে নিয়েছে সাবকাত। বৃষ্টির কারণেই বোধ হয় কেমন শীত শীত অনুভূত হচ্ছে। গলা পর্যন্ত চাদর জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে সাবা।
কিছুক্ষণ আগে তার মা চুলগুলোতে সুন্দর করে বিনুনি পাকিয়ে দিয়ে গেছেন, তবুও কয়েকটা চুল এলোমেলোভাবে পড়ে আছে মুখের উপরে। জানালায় আলগোছে কাঁধ ঠেকিয়ে হাতে উষ্ণ কফির কাপ হাতে সাক্ষাৎ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। তার চোখ দুটো আজ মেঘলা আকাশের পানে নেই বলে দেখতে পাচ্ছে না সাবকাতের ঘোর লাগা নজরকে। চোখ দুটো বন্ধ করে আলসের ভঙ্গিতে শুয়ে আছে সাবা। সাবকাত বুঝতে পারে না এই মেয়েটা তাকে ঘৃণা করে না নাকি করে না। সকালে কি সব টেস্ট করানোর জন্য তাকে আরেকটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছিল। সাবকাত নিজেই তাকে হুইল চেয়ারে বসালো। সাবাকে এই ঘরে রেখে সে বাইরে এসে দাঁড়াতেই ভেতর থেকে ছুটে এলো একজন নার্স। সাবা নাকি অসম্ভব ভয় পাচ্ছে। অগত্য ব্যস্ত পায় আবারও তাকে ফিরে গেল সাবার কাছে। তার শরীর থেকে রক্ত নেওয়ার সময় তার পাশেই বসে রইল সাবকাত। এনজিওগ্রাম করার সময়ে পর্দার আড়ালে দাঁড়িয়ে থেকে বলছিল, ভয় নেই সাবা, আমি আছি। সাবকাত আজ বুঝতে পারল কেন সে এই হসপিটালের বাইরে পা রাখতে পারছে না, কারণ তার অবচেতন মন বারবার তাতে বাধা প্রয়োগ করছে। সে সাবার চোখের আড়াল হতেই মেয়েটা ভয় পাচ্ছে, যার প্রতি মেয়েটার এত আস্থা এত ভরসা। তার কাছ থেকে পালিয়ে গিয়েই তো আজ এই অবস্থা। হয়তো সংকটকালে সাবকাতকে পাশে পেয়ে নতুন করে আস্থাটা জন্মেছে, কিন্তু ঘৃণা কি ফুরিয়ে গেছে নাকি এখনো বেঁচে আছে তার মনের কোণে। 7-5 ভাবতে ভাবতেই হঠাৎ সাবকাতের মনে পড়ে গেল আজ সকালে ডক্টর আফরোজার বলা কথাগুলো। সাবাকে এখন একটু হাঁটাহাঁটি করতে হবে। তার শরীরটা আবারও সক্রিয় করে তুলতে হলে তাকে এভাবে দিনের পর দিন হসপিটালের বেডে ফেলে রাখা ঠিক হবে না। সাবকাত কফির কাপটা রেখে একটু একটু করে এগিয়ে গেল সাবার কাছে। তার পায়ের শব্দে পৌঁছালো সাবার কর্ণকুহরে, তবুও চোখ খুলল না সে। সাবকাত বেডের পাশে এসে দাঁড়িয়ে তার দিকে খানিকটা ঝুঁকে নরম স্বরে ডাকলো সাবা। সাবা চোখ পিটপিট করে তাকিয়ে অস্ফুট গলায় বলল, সাবকাত যথাসম্ভব কোমল স্বরে বলল, ওঠো, আজ তুমি হাঁটবে। সাবা ক্লান্ত ভঙ্গিতে বলল না। বড্ড মায়া হলো সাবকাতের, দিনভর দৌড়ঝাঁপ করে বেড়ানো মেয়েটা আজ কয়েক পা হাঁটতেই চাইছে না। সাবকাত সাবার কাঁধে হাত রেখে তাকে সাহস দেওয়ার উদ্দেশ্যে বলল, একটু চেষ্টা করো সাবা, তুমি একা একা উঠে বসতে না পারলে, হাঁটতে না পারলে ডক্টররা তো তোমাকে বাসায় যেতে দিবে না। সাবার বাসায় যাওয়ার প্রসঙ্গে খানিক অবাক হয়ে ক্ষীণস্বরে জিজ্ঞেস করলো, কবে যাব? সাবকাত মৃদু হেসে সাবার মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, যাব তো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেই আমরা বাসায় ফিরে যাব। সাবা তাকিয়ে রইল সাবকাতের দিকে, সাবকাতও সাবার দিকে। মেয়েটা একসময় অসম্ভব বিরক্তি নিয়ে তাকাতো তার দিকে, তারপরে এলো রাগ, অবশেষে ঘৃণা। তবে আজকের এই দৃষ্টিতে সে সব কিছুই দেখছে না সাবকাত, দেখছে কেবল ভরসা আবছা একটা ছায়া। সাবকাত হঠাৎ সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, একটু ওঠো, আমি হেল্প করছি। সাবার 2 বাহু সযত্নে আঁকড়ে ধরে তাকে উঠে বসতে সাহায্য করলো সাবকাত। উঠে দাঁড়াতে গিয়ে সাবা নিজেই সাবকাতের হাত দুটো ধরলো। আবারও মেয়েটার কর্মকাণ্ডে ভরসার আবছা এই ছায়ার আভাস পেল সাবকাত। সাবাকে এক হাতে বুকের মাঝে জড়িয়ে আরেকটা হাত তার হাত ধরে রেখেছে সাবকাত। মেয়েটা এক পা করে হাঁটছে কেবিন জুড়ে, এক একটা কদম ফেলতে যেন খুব কষ্ট হচ্ছে তার। সাবকাত উদ্বিগ্ন গলায় বলল, কষ্ট হচ্ছে সাবা? কিন্তু সাবা তো সবাই, হাজার কষ্ট হলেও মুখ ফুটে বলবে না কখনো। অস্ফুট স্বরে কেবল বলে উঠল,
সাবকাত সুপ্ত একটা আদর মেশানো গলায় বলল, কষ্ট হলে বলবে আমাকে। আচ্ছা। সাবা ঘাড় কাত করে সায় জানালো। কয়েক মিনিট পর ক্লান্ত হয়ে আবার বলল, আর না। সাবকাত আর জোরাজোরি করলো না, বেডের কাছে নিয়ে গিয়ে শুয়ে দিল তাকে। সন্ধ্যায় হসপিটালে অরুণ এলো। সে আশেপাশে থাকলেই সাবার মনটা ভালো হয়ে যায়। মাথায় বিলি কেটে দিতে দিতে অরুণ এমন সব মজার মজার গল্প বলে যে সাবা মন দিয়ে শোনে। কখনো তো আবার তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসির শুকনো রেখা। সাবকাত দূর থেকে লক্ষ্য করেছে একটা ব্যাপার, একমাত্র অরুণ আশেপাশে থাকলেই সাবা স্বাভাবিক থাকে। এমন না যে অন্যরা সময়ে স্বাভাবিক থাকে না, কিন্তু অন্য সময়ে তার চোখে মুখে ফুটে ওঠে অনুতাপ। নিজের বাবা মায়ের সামনেও কেমন জড়িয়ে যায়, লজ্জায় শাশুড়ির চোখের দিকে তাকাতে পারে না। আর সব থেকে বেশি অপরাধ বোধে ভোগে সাবকাতের সামনে। কে জানে, হয়তো পরিবারের মানুষের উপস্থিতি বারবার তাকে মনে করিয়ে দেয় সকলকে ফাঁকি দিয়ে তার পালিয়ে যাওয়ার ব্যথার কথা। এ জীবনে করা সব থেকে বড় ভুলটার কথা। সাবা পালিয়ে যেতে চেয়েছিল বলে তার প্রতি বিন্দুমাত্র রাগ জমে নেই সাবকাতের মনে। রাগ তো সব তার নিজের উপর। সেই তো পারেনি ভালোবাসা দিয়ে মেয়েটার মনকে জয় করে নিতে। যাকগে, ওসব আফসোসের কথা। সাবকাত চিন্তিত সাবার বর্তমান অবস্থা নিয়ে। যে মেয়েটার চোখে সর্বক্ষণ বাঘিনীর তেজ লেগে থাকে, সেই মেয়েটাই কিনা আজ লজ্জায় সংকোচে বারবার চোখ নামিয়ে ফেলছে। সাবকাত অরুণকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে এলো সাবার কাছে। মেয়েটা টিভিতে কার্টুন দেখছিল। সাবকাতকে দেখেই কেমন জড়িয়ে গিয়ে এদিক ওদিক তাকালো। সাবকাত আর কোনো প্রকার ভনিতা না করে সরাসরি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আমাকে দেখলেই চোখ নামিয়ে ফেলো কেন? সাবার কোনো উত্তর খুঁজে পেল না। কই না তো। সাবকাত সন্দেহের সুরে জিজ্ঞেস করলো, সত্যিই? হুঁটাকে বিশ্বাসযোগ্য করে তোলার তাগিদেই হয়তো সাবা আবারও চোখ তুলে তাকালো সাবকাতের দিকে, কিন্তু তাকিয়ে থাকতে পারল না বেশিক্ষণ। ভেতর থেকে কি যেন একটা এসে দমিয়ে গেল, নিজে গেল তাকে। আবারও চোখ নামিয়ে ফেলল সাবা। সাবকাত ধীর পায়ে এগিয়ে এলো, শান্ত ভঙ্গিতে বসলো সাবার বেডের পাশে থাকা চেয়ারে। সাবা হয়তো অস্বস্তিটা কাটিয়ে ওঠার জন্যই দৃষ্টি নিক্ষেপ করলো টিভির ওপরে। তবুও সাবকাত এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে বলল, সাবা শোনো, তোমার এমন ভয়ে ভয়ে থাকার কোনো কারণ নেই, সংকোচ করারও কোনো কারণ নেই। তুমি এমন কোনো অপরাধ করনি যে সারাক্ষণ মাথা নিচু করে থাকবে। আগে যেভাবে আমার চোখের দিকে তাকিয়ে সাহস নিয়ে কথা বলতে, সেভাবেই বলবে। সাবা চোখ তুলে কম্পিত দৃষ্টিতে তাকালো সাবকাতের দিকে। কেন জানি আজকাল এই মানুষটাকে বড্ড অচেনা লাগে। এই সাবকাত কোথায় লুকিয়েছিল এতদিন? সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।